আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমার এই কথাগুলো শুনতে পারবেন কিনা আমি জানি না। তবে তাকে আমি কিছু কথা বলতে চাই। যে কথাগুলো হয়তো অনেকেই তাকে বলেছেন। তিনি নানানভাবে তিনি শুনেছেন। তারপরেও আমি একটু স্পেশালি তাকে বলতে চাই। কারণ সামনের দিন অত্যন্ত উজ্জ্বল বিএনপির জন্য, তারেক রহমানের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। যদি বিএনপির সিনিয়র এই নেতৃবৃন্দ দলকে সঠিকভাবে এগিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে বড় বাধা যে জিনিসটা, যে জায়গাটা, সেটা নিয়ে আমি কথা বলতে চাই। সবচেয়ে অন্যতম এবং প্রধানত বাধা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন। সবাই ধারণা করে যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিএনপি হয়তো ভূমিকা রাখছে। যদিও আমি এটা বিশ্বাস করি না। কারণ আমরা দেশের বিভিন্ন এলাকায় এই গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যারা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের দোসর ছিল, তারা এখন বিএনপির ঘাড়ে এসে চেপে বসেছে। তারা বিএনপির নানা পদপদবি পাচ্ছে। একই সাথে বিএনপির যারা স্থানীয় নেতা, কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, তারা নানানভাবে ওই ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের এবং তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নানানভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন, তাদেরকে রক্ষা করে আসছেন। আমি জানি কয়েকদিন আগেও তারেক রহমান তিনি এ বিষয়ে কঠোর পদক্ষেপের কথা বলেছেন। আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যারকে এসব ব্যাপারে কথা বলতে দেখেছি, শুনেছি। মির্জা আব্বাস সাহেব কথা বলেন এগুলো নিয়ে, যে কোনোভাবেই তাদের স্থান আমাদের দলে যেন না হয়। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা হচ্ছে এই বিএনপির মাঝে সবচেয়ে বেশি এই ফ্যাসিস্টের দোসর যারা, তারা ঢুকে পড়েছে এবং নতুন নতুন সংগঠন তৈরি করছে অনেকেই। বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সেই অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সহযোগী সদস্য এরকম নানান পদ ভাগিয়ে নিচ্ছেন। এইসব পদ ভাগিয়ে নিয়ে তারা আলটিমেটলি বিএনপির ক্ষতি করছেন। নতুন নতুন দল তৈরি করেও তো ক্ষতি করছেন। এক্ষেত্রে করণীয় কি বিএনপির? বিএনপির এক্ষেত্রে করণীয় হচ্ছে প্রতিটা নেতাকর্মীর গত 15 বছরের অ্যাক্টিভিটিস আপনারা মূল্যায়ন করুন। আমরা একটা দুঃশাসনের মধ্যে ছিলাম 15.5 বছর, 16 বছর। একটা ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে ছিলাম। এতদিন একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী একটা সরকার ক্ষমতায় ছিল। কিন্তু এই দুঃসময়ে বিএনপির পাশে, বিএনপির হয়ে কে মাঠে ছিল? আমি এরকম অনেক নেতাকর্মীর নাম বলতে পারবো যারা আওয়ামী লীগের এই দুঃসময়ে গত 15 বছর ধরে বাড়িতেই ছিল না এবং গত 15 বছর যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মাঠে ছিল, রাস্তায় ছিল, মিছিল, মিটিং, হরতাল, সমাবেশ এগুলোতে ছিল। এরকম বহু নেতাকর্মী আছেন বিএনপির। তারা কিন্তু এখন মূল্যায়িত হচ্ছেন না। হচ্ছেন কারা? যারা উড়ে এসে জুড়ে বসেছে। আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করছে, এরকম দাবি করছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে ক্লিয়ারলি সজাগ থাকতে হবে। আমি আরেকটা ওয়ে বলছি, অনেকে দাবি করছেন আমি বিএনপির অমুক ছিলাম, আমি বিএনপির তমুক ছিলাম, আমি ছাত্র দলের অমুক ছিলাম, আমি সাংস্কৃতিক দলের অমুক ছিলাম। প্রমাণ কি? মাঠে ছিলেন গত 15 বছর? বলবে মাঠে ছিলাম। ওকে, মাঠে যেহেতু ছিলেন আপনি, প্রমাণ দেন, প্রমাণ দেখাক। আপনি ধরেন যে খুবই একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি গেছেন, আপনি মাঠে দাঁড়াইতে পারেন নাই, আপনি লুকিয়েছিলেন, আপনি ওপেন থাকতে পারেন নাই। আপনি তো লেখালেখি করতে পারতেন, ফেসবুক আছে আপনার, ফেসবুকে আপনার দেখি তো, দেখান তো ফেসবুকে আপনি গত 15 বছর কি করছেন বিএনপির পক্ষ থেকে, বিএনপির পক্ষ নিয়ে দেখান। এটা তো আপনি দেখাতে পারবেন নাকি? প্রকৃত নেতার আসল পরিচয় হচ্ছে এটাই, যারা দলকে ভালোবাসে, সেটা যে দলই হোক না কেন, তার কর্মীরা অবশ্যই তাদের সেই দলের জন্য নিবেদিত প্রাণ। আপনি যে কোনো খারাপ কাজে বাধা দেন মানুষকে, শক্তি দিয়ে বাধা দেন। শক্তি দিয়ে আপনি পারছেন না, তাকে আপনি মনে মনে ঘৃণা করেন। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো? যে আপনি দলের একজন কর্মী, আপনি মাঠে দাঁড়াতে পারছেন না, আপনি ফেসবুকে 2 কলম লেখেন, একটা ছবি শেয়ার দেন,
সেটা যখন আপনি পারছেন না, তাহলে আপনি কিসের নেতা? উড়ে এসে জুড়ে বসলে নেতা হয়ে যাওয়া যায়? এটা কি স্বাভাবিক? কোনো স্বাভাবিক না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই জিনিসগুলো আমি বিএনপি শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। চাঁদাবাজির মানুষজন অনেক বেড়ে গেছে। আমাকে আসে বলে, থাক এসব আর নাই বললাম। যারা পরিচিত তারা তো বুঝে ফেলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।